রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে যে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব, যে আলোচনা সমালোচনা, দীর্ঘদিনের যে বিতর্কর সৃষ্টি হয়ে আছে, সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেষ্টা গেলেন বঙ্গভবনে, বিশেষ কারণে গেলেন এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যকার যে তিক্ত সম্পর্কের কথা আমরা জানি, তার কি অবসান হয়েছে এই দুজন ব্যক্তির সাক্ষাৎকারের মধ্য দিয়ে? খুব কি স্বাভাবিকভাবে তাদের মধ্যকার কুশল বিনিময় হয়েছে? আগামী দিনের যে সংকটময় রাজনীতি আরো তীব্র হচ্ছে, সেগুলো অবসানের জন্য তারা কি বিশেষ কোনো আলোচনা করেছেন, বিশেষ কোনো পরামর্শ করেছেন, নাকি শুধুমাত্র হাই হ্যালো? অথবা প্রধান উপদেষ্টা কি আগের মতোই বেশ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে? কি ঘটেছে আসলে? বিষয়টি হচ্ছে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যেহেতু তার শপথ অনুষ্ঠান প্রথা অনুযায়ী বঙ্গভবনে শপথ হবে, শপথ করাবেন রাষ্ট্রপতি এবং প্রথা বা রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকার কথা। প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই যে তাদের মধ্যকার যে দেখা, তাদের মধ্যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ, যখন শিক্ষা উপদেষ্টা হিসেবে সিআর আবরার শপথ নিলেন। তারপর প্রায় ১০ মাস পর এই যে নতুন করে সাক্ষাৎ, আর এর মধ্যকার তাদের সম্পর্কের যে নানান ধরনের কেচ্ছা কাহিনী, সেগুলো তো আমরা জানি, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখন দুজনের যেহেতু দেখা হয়েছে, স্বাভাবিকভাবে হাই হ্যালো হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, কিন্তু দু একটি গণমাধ্যম আমি দেখলাম যে তারা দাবি করছে তাদের মধ্যকার যে তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক, সেই বরফ গলেছে। কিসের ভিত্তিতে এই গণমাধ্যমগুলো এমন কথা জানালো? রাষ্ট্রপতি একান্ত সহকারী সচিব একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার ছবি, আলাদা সংগোপনে কথা বলার ছবি মানে কোথাও প্রকাশ পেয়েছে? অথবা ভিডিও ফুটেজ? কি আলোচনা হয়েছে তা নাই বা শুনলাম আমরা, বা নাই বা জানতে পারলাম। কিন্তু তারা যে এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে অন্তত ২ মিনিট ৩ মিনিট বা একান্তে কথা বলছেন, এমন কোনো ফুটেজ বা ছবি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এবং অনেক ঘেটে ঘুটে আমি এ সংক্রান্ত ফুটেজ বের করার চেষ্টা করলাম, অনলাইনে বা ইউটিউবে আমি পাইনি। অনেক সময় ধরে আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু যেটুকু পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে। বঙ্গভবনে গেছেন প্রধান উপদেষ্টা, সেই হিসেবে রাষ্ট্রপতি হোস্ট, রাষ্ট্রপতি তাকে নিয়ে প্রবেশ করবেন এবং খুব স্বাভাবিকভাবেই দুজনে একসাথে হেঁটে ঢোকার কথা দরবার হলে, ঢুকেছেন সেভাবে। কিন্তু হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে ইগনোর করে প্রধান উপদেষ্টা আগে আগে হেঁটে যান, এটা কোনো প্রথার মধ্যে পড়ে, কোনো সভ্যতার মধ্যে পড়ে? আমি সেই ফুটেজটিতে সেটাই খেয়াল করলাম যে একসাথে দুজনে ঢুকছে, একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে মানে কি ২-৪ সেকেন্ডের মধ্যেই দরবার হলে ঢোকার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে ইগনোর করে একেবারে তিনি দ্রুত গতিতে তার নির্ধারিত আসনের দিকে চলে গেলেন এবং এমন একটা ভাব করছিলেন যে অন্য কারোর সালামের উত্তর তিনি দিচ্ছেন, দিতেই পারেন, কিন্তু কোন রেওয়াজ থেকে, কোন সভ্যতা থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এইভাবে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান? রাষ্ট্রীয় ন্যূনতম কিছু আচার তো আছেই। এবং সেই ফুটেজটা যদি কেউ দেখে থাকেন, দেখবেন ওই মুহূর্তে প্রধান উপদেষ্টার
মুখচ্ছবি বেশ গম্ভীর হয়ে উঠল। তার অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছিল যে তিনি অপমান বোধ করছেন। এটা তো সভ্যতা নয়, যেখানে বারবার আমাদেরকে সবক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্টের পর থেকে। তিনি এই রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকে যে 5 আগস্টের পর দেশ ঐতিহাসিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 5 আগস্টের পর থেকে দেশ বর্বরতা থেকে সভ্যতা দিকে এগিয়ে যাচ্ছে, এই কি তার সভ্যতার নমুনা? এত হীনমন্য সম্পন্ন কোন সরকার প্রধান মানে এই পৃথিবীর বুকে আছেন কিনা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দুঃখিত তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে, যে এই ধরনের নিচু মানসিকতা কেন তিনি হবেন। রাষ্ট্রপতিকে তখন দেখলাম যে তিনি বেশ গম্ভীর হয়ে হঠাৎ করে যেখানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতিকে, সেইখানে তার জন্য নির্ধারিত আসনে চলে গেলেন। তার মানে কি আরো একবার অপমান করা হলো রাষ্ট্রপতিকে। বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা এই জায়গা থেকে মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 15-16 মাসের মধ্যে প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে। সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি অপমান বোধ করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 7-8 মাস দেখা নেই, এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং সেটিও কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কেড়ে নিয়েছে মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কোনো কিছুতেই তাকে কোনো কিছু ইনফর্ম করেন না, তার সঙ্গে দেখা করেন না। এসব কথা বলতে বলতে তিনি একসময় তার অপমান বোধের কথা জানালেন, এবং এও জানালেন যে তিনি আর পারছেন না নতুন সরকার গঠনের পর, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার আসার পরই তিনি পদত্যাগ করবেন। এবং খেয়াল রাখার মতো বিষয়, এটিও আমি আপনাদেরকে এর আগে নোটিশ করেছি, যে রয়টার্সকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন। আমি বলেছিলাম তফসিল ঘোষণার দিনেই কেন রাষ্ট্রপতিকে মুখ খুলতে হলো, তাও আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে। আপনাদের নিশ্চয় মনে আছে সেদিন আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছিলেন, এবং এও বলেছিলাম যে বিশেষ কারোর সিগন্যাল ছাড়া ওই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থাকেই এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার কথা নয় রাষ্ট্রপতির। তিনি বিশেষ সিগন্যালের জায়গা থেকে অবশ্যই কথা বলেছেন, মুখ খুলেছিলেন। এবং এই যে তফসিল ঘোষণার বিষয়টি আমরা যেটি দেখে এসেছি, এটি প্রথায় দাঁড়িয়ে গেছে, রেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত আমরা দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করেন, এবং রাষ্ট্রপতির সম্মতি ঘোষণা করেন, হ্যাঁ তফসিল ঘোষণা করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার কিছুই আমরা এক্ষেত্রেও দেখিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিঃসন্দেহে আমাদের মাঝে ইতিহাস হয়ে থাকবেন, অবশ্যই ইতিহাস হয়ে থাকবেন, কিন্তু ইতিবাচকভাবে নয়। তিনি এমন কিছু এই বাংলাদেশের বুকে করেননি যার জন্য মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, এ কথা আমাদেরকে বলতেই হচ্ছে। ইতিহাস হয়ে থাকবেন ঠিকই, যে ধরনের নেতিবাচক রেকর্ড বিভিন্ন ক্ষেত্রে তিনি স্থাপন করে গেলেন, তার জন্য অবশ্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন। বিশ্বাস এবং ভালোবাসা, এটা একটা কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতাকর্মী যে আওয়ামী লীগের সম্পদ, এটা জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আওয়ামী লীগের সাথে রিক্ততার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, তারা সব সময় এটা স্বীকার করতে বাধ্য। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন জননেত্রী শেখ হাসিনার দ্বারা কি স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব? আদৌ কি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসতে পারবেন? আসুন না আমরা অতীত ইতিহাসটা একটু দেখে আসি। ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? 1972 সালে 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে
প্রত্যাবর্তন করেছিলেন পাকিস্তান থেকে। 1971 সালে 26শে মার্চ প্রথম প্রহরে উনি যখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছিলেন, তখন সন্ধ্যার দিকে, বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে ইয়াহিয়া খানের সেনাবাহিনী এসে জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন থেকে 1972 সালের 8ই জানুয়ারি পর্যন্ত উনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তো সেখান থেকে 8ই জানুয়ারি উনি যখন রিলিজ পেয়ে লন্ডন হয়ে দিল্লি হয়ে উনি বাংলাদেশে আসে 10 তারিখে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয় অর্জন করার 22 দিন পরে জাতির পিতা বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করে। 1975 সালে ঘাতক দালালরা যখন জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়, তখন জাতির পিতার কন্যাদ্বয় জননেত্রী শেখ হাসিনা এবং জননেত্রী শেখ রেহানা আপা ইন্ডিয়াতে অবস্থান করেছিলেন। সেই ইন্ডিয়া এবং জার্মানি যে মিরাকল চেয়ার, সেগুলো অনেক দিন 75 সাল থেকে শুরু করে আপনি 80-র দশকে এসে উনি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন। 1981 সালের 17ই মে উনি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এখন দেখুন, ইতিহাস কখনো মুছে যায় না, আপনি চাইলেই মুছতে পারবেন না। তখন জননেত্রী শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় নেমে এসে তাকে সাদর সম্ভাষণ জানিয়েছিলেন। দেখুন, জননেত্রী শেখ হাসিনার ভাগ্যে যদি স্বদেশ প্রত্যাবর্তন লিখেই না থাকতো, তাহলে হয়তোবা এই জঙ্গি দখলদার ইউনূসের সরকার পরিকল্পনা করে জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্টই মেরে ফেলতে পারতেন। আল্লাহ চেয়েছে বিদায় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পেরেছে। দেখুন, জননেত্রী শেখ হাসিনার যে স্বদেশ প্রত্যাবর্তন হবে, এটা সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। না হয় এই স্বদেশ প্রত্যাবর্তন যদি নাই হইতো, তাহলে এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু খারাপ কোনো কিছু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আল্লাহ দিয়ে দিতে পারতেন। এখন স্বদেশ প্রত্যাবর্তনটা করতে হইলে আমাদেরকে কোনো দায়িত্ব আছে কিনা, আমাদের দায়িত্বটা কি, তার একটা উদাহরণস্বরূপ আমার জীবন থেকে আমি আপনাদেরকে বলি। আমি ভয়ঙ্কর প্রেসারের মধ্যে আছি। আমার বাড়িতে হামলা করার জন্য ওত পেতে আছে। ভয়ঙ্কর প্রেসারের মধ্যে থেকেও আমি আমার মুখটাকে বন্ধ করছি না। হয়তোবা অনেকে বলতে পারেন যে আপনি তো দেশের বাইরে আছেন। আমার 2টা ভাই, আমার 2 বের 3টা সন্তান, আমার মা, আমার 2 বের ওয়াইফ, তারা সবাই বাংলাদেশে। শুধু আমি আমার বউ বাচ্চাগুলোকে নিয়ে লন্ডনে আছি। আরো মজার ব্যাপার হচ্ছে কি, আমি এখন যখন ভিডিওটা করছি, আমি 24 ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম কর্মের উদ্দেশ্যে। 16 ঘন্টা ডিউটি করে 8 ঘন্টা ওইখানে থেকে এই 24 ঘন্টা সময় ব্যয় করে বাসায় এসে শুধু ড্রেসটা পরিবর্তন করে আপনাদের সামনে বসে পড়েছি। এইটা আমার দায়িত্ব, আমার রক্ত টকবক করে, কারণ আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে। আমি কোনো কিছু মানতে চাই না, মানবো না। আমাদের তৃণমূল আমাদের সম্পদ। জননেত্রী শেখ হাসিনাকে যদি আমরা স্বদেশ প্রত্যাবর্তন করাতে চাই, তাহলে আমাদের এই সম্পদগুলোকে জ্বলে উঠতে হবে। এই সম্পদগুলো জ্বলে উঠছে, বিভিন্ন সময়ে এখনো জ্বলছে। তারা কারা নির্যাতিত, তারা হত্যার শিকার হচ্ছে, তারা গুমের শিকার হচ্ছে, তারা নির্যাতনের শিকার হচ্ছে, তারা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরেও
তাদের ত্যাগের বিনিময়ে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হবে। আজকে তারেক রহমান যেমন বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আর জননেত্রী শেখ হাসিনা হ্যাজ এ ভিশন 2041। উনি বলে গিয়েছেন যে আই হ্যাভ এ ভিশন আনটিল 2041। তার ভিশনের 50% রূপরেখা বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছেন উন্নয়নের নবজোয়ারে। তারেক রহমান সাহেবের পরিকল্পনা আছে, আর জননেত্রী শেখ হাসিনা ভিশন 50% বাস্তবায়ন করে ফেলেছেন, বাকি 50% ছিল। আজকে যারা বাংলাদেশে আওয়ামী লীগকে উৎখাত করতে চায় তারা ফেসিস্ট, তারা জঙ্গি, তারা ধর্মীয়ভাবে অন্ধ, তারা দক্ষিণপন্থী। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে নামিয়েছে তারা। আমরা এখন কম্পেয়ার করতে পারবো, তারেক রহমান সাহেব দেশে আসছেন, ওনার হি হ্যাজ এ প্ল্যান, হোয়াট হি হ্যাজ উই ক্যান সি, দেন উই ক্যান স্পিক, উই ক্যান টেল। আমরা বলতে পারবো মানুষকে তার কি পরিকল্পনা আছে। যখন আমরা দেখব আমরা মানুষকে বলতে পারবো। এটা আমাদের লড়াই। যার শরীরে এক ফোঁটা রক্ত আছে, আর সেই রক্তটা যদি স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে থাকে, তাহলে আমাদেরকে জ্বলে উঠতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। যে যেখানে আছি সেখান থেকে আওয়াজ তুলতে হবে, যে যেখানে আছি সেখান থেকেই বলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত বলে যেতে হবে জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর বিকল্প কেউ নেই। আমরা দেখিয়ে দিব আমাদের নেত্রীকে এই দেশের জনগণ কতটা ভালোবাসে। কারণ আমরা জানি আমরা যে পরিকল্পনা করেছি, আমাদের জননেত্রী যে পরিকল্পনা করেছিল, যে উন্নয়নটা এই দেশে করেছে, সেটা অন্য কারো দ্বারা সম্ভব নয়। আমরা অপেক্ষায় আছি জনাব তারেক রহমানের পরিকল্পনা দেখার জন্য, ওনার প্ল্যানটা দেখার জন্য। দখলদার ইউনূস একটা হযবরল নির্বাচন দিবে, যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় এসে দখলদার ইউনূসের সরকারকে বৈধতা দিবে এবং সংবিধান নিয়ে কাটাছেঁড়া করবে। মনে রাখবেন, ইতিহাস কাউকে ছাড়ে না, ক্ষমাও করে না। এই দখলদার ইউনূসকে বৈধতা দেওয়ার কারণে বিএনপিকে একসময় মূল্য দিতে হবে, সেটা বেশি দূরে নয়। বিএনপি যদি 17 বছর পরে স্বপ্ন দেখতে পারে ক্ষমতায় আসার জন্য, আমরা 1.5 বছরই কেন অতিষ্ঠ হয়ে যাব? আমাদের হয়তোবা 17 বছর লাগবে না, কারণ আমাদের একজন শেখের বেটি আছেন, যার জন্ম হয়েছে রাজনৈতিক পরিবারে। এশিয়ার সহ পৃথিবীর বৃহত্তম যে রাজনৈতিক পরিবারগুলো আছে, তার মধ্যে তার পরিবার একটা। তার বাবার নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আছেন দেখি আমাদের 17 বছর লাগবে না, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে, চেষ্টার কোনো বিকল্প রাখা যাবে না। আমরা লড়াই করে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, প্রতিটা দাপে দাপে আমরা এই দখলদার ইউনূসকে বুঝিয়ে দিব আমরা জননেত্রী শেখ হাসিনার বিকল্প এই বাংলাদেশে কাউকে দেখি না। ও তো অবৈধ, ওর তো কোনো কিছুতেই প্রাধান্য নেই। আমরা নির্বাচন করব, আমরা নির্বাচন বয়কট করব না, কিন্তু আমরা ওর আন্ডারে নির্বাচন করব না। আপনাদের যদি সময় থাকে, আপনারা আজকে খালিদ মহিউদ্দিনের একটা টক শো হয়েছে, সেই টক শোটা আপনারা দেখবেন। ওইখানে বিবিসির সাবেক সম্পাদক যে কথাগুলো বলেছে, ওইখান থেকে আপনারা অনুধাবন করেন যে আমাদের ফিরে আসার সুযোগটা কতটা সন্নিকটে, আমাদের ফিরে আসাটা কতটা সন্নিকটে। আমি এখনই অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে চাচ্ছি না। সময় আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা কোন দিকে যাব। কিন্তু
আমরা তৃণমূলের কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকব। এইটাই আমাদের একমাত্র চাওয়া। আর জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হবে, এটা সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। এই দেশে যে রাজাকারগুলো আছে 2024-এ, যে রাজাকারগুলোকে দেখেছি আমরা, যে রাজাকারগুলোকে আমরা চিনেছি, সেই রাজাকারগুলোকে শাস্তি দেওয়ার জন্যই আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করাতে হবে।